নাও উই আর গোয়িং টু ডিসকাস দি বায়াস থিওরাম অফ প্রবাবিলিটি, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরাম, এবং এই থিওরামটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা অনেক অঙ্ক করতে পারবো। যেগুলো অনেক কমপ্লেক্স প্রবলেমস সেগুলোও কিন্তু এই থিওরামটা অ্যাপ্লাই করে সলভ করা যেতে পারে। দিস আইডিয়া ওয়াজ প্রপাউন্ডেড অর গিভেন বাই থমাস বাইস অ্যান্ড এইটাকে বলা হয় বেইস থিওরাম। এই বেইস থিওরামটাকে আবার থিওরাম অফ ইনভার্স প্রবাবিলিটিও বলে। এবং বেইস থিওরামটা অ্যাপ্লাই করতে গেলে তোমাদেরকে কিন্তু কন্ডিশনাল প্রবাবিলিটি জানতে হবে খুব ভালোভাবে। কন্ডিশনাল প্রবাবিলিটি না জানলে কিন্তু বেইস থিওরাম করতে পারবে না। আর আমি অনেক দিন আগে কন্ডিশনাল প্রবাবিলিটি তোমাদেরকে পড়িয়েছি, তো আশা করি তোমাদের মনে আছে। ওটা না মনে থাকলে আমি জাস্ট একটুখানি রিক্যাপ করিয়ে দেবো, বাট পুরোটা বলবো না এখন, তাহলে এটা পড়ানো হবে না। এবার বেইস থিওরামের ফর্মুলাটা আগে আমি লিখি, তারপরে আমি দেখাবো যে ওই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কীভাবে আসে। ওকে, সো লেট মি জাস্ট রাইট দি ফর্মুলা অফ বেইস থিওরাম। বেইস থিওরামের ফর্মুলা হচ্ছে যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি। এ গিভেন বি মানে বি ঘটেছে, এবার এ ঘটার প্রবাবিলিটি কত। বি ঘটে গেছে, বি ঘটে গেছে এটা আমরা জানি, তারপরে এ ঘটার প্রবাবিলিটি কত। এখন এ ঘটার প্রবাবিলিটি কত, সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটাকে এইভাবে ভাঙা যেতে পারে, প্রবাবিলিটি অফ বি গিভেন এ মানে প্রবাবিলিটি অফ বি গিভেন এ মানে এ ঘটে গেছে এবার বি ঘটার প্রবাবিলিটি কত, এ ঘটে গেছে এবার বি ঘটার প্রবাবিলিটি কত, ইনটু যেটা গিভেন থাকবে তার মানে ওটা ঘটে গেছে, তার রেসপেক্টে অন্যটার প্রবাবিলিটি বের করতে হবে। এখানে এইটার মানে কি, বি ঘটে গেছে তার রেসপেক্টে এর প্রবাবিলিটি বের করব। এখানে বি গিভেন এ মানে এ ঘটে গেছে তার রেসপেক্টে বি এর প্রবাবিলিটি বের করব। এটার ফর্মুলা কি হবে, ইনটু পি এ বাই পিবি। এই যে ফর্মুলাটা আমি লিখলাম, দিস ফর্মুলা ইজ গিভেন বাই দ্য বেইস থিওরাম। দিস ইজ দ্য বেইস থিওরাম। এবার এই ফর্মুলাটা কীভাবে আসে সেটা আমরা দেখব। তো এই ফর্মুলার প্রত্যেকটা জিনিসের একটা নাম আছে, সেই নামগুলোকে আমি পরে এক্সপ্লেন করছি, জাস্ট আমি নামগুলো এখন বলে দিচ্ছি। এই পার্টটাকে বলা হয় পোস্টেরিয়ার, পোস্টেরিয়ার। এই পার্টটাকে বলা হয় লাইকলিহুড, প্রবাবিলিটি অফ এটাকে বলা হয় প্রায়র, যেহেতু এটা আমাদের আগে থেকে জানা থাকে। আর প্রবাবিলিটি অফ বিকে বলা হয় মার্জিনাল প্রবাবিলিটি, মার্জিনাল প্রবাবিলিটি। মার্জিনাল প্রবাবিলিটি পড়িয়েছি তোমাদেরকে আমি। নাও এবার আমরা দেখব যে এই ফর্মুলাটা কীভাবে আসে। তার জন্য আমাদেরকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এই ফর্মুলাটা ফার্স্টে বের করতে হবে। তো এটা আমি তোমাদেরকে যখন কন্ডিশনাল প্রবাবিলিটি পড়িয়েছিলাম তখন আমি এটা পড়িয়েছিলাম যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি মানে হচ্ছে বি ঘটে গেছে এবার এ ঘটার প্রবাবিলিটি কত। এবং এই ফর্মুলাটাকে আমি তোমাদেরকে এটাও পড়িয়েছিলাম যে এই ফর্মুলাটাকে লেখা যায় এইভাবে, যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি গিভেন বাই প্রবাবিলিটি অফ বি। প্রবাবিলিটি অফ বিটাকে যদি লেফট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হয়ে যাবে, এটা প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইনটু প্রবাবিলিটি অফ বি, কী করলাম, প্রবাবিলিটি অফ বিটাকে লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম, সমান সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হলো। এবার আমরা আরও একটা জিনিস এখানে করব, সেটা হচ্ছে আমরা প্রবাবিলিটি অফ বি গিভেন এ বের করব। প্রবাবিলিটি অফ বি গিভেন এর মানে কি, প্রবাবিলিটি অফ বি গিভেন এ মানে হচ্ছে যে এ ঘটে গেছে তার রেসপেক্টে বি এর প্রবাবিলিটি বের করতে হবে। সেটার ফর্মুলাকে আবার তোমাদেরকে আমি বলেছিলাম লেখা যেতে পারে এইভাবে, যে প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এই বি ইন্টারসেকশন এ বাই প্রবাবিলিটি অফ এ। এখানে আমি প্রবাবিলিটি অফ এটাকে লেফটে মাল্টিপ্লাই করে দেবো, সো দিস উইল বিকাম প্রবাবিলিটি অফ বি গিভেন এ ইন্টু প্রবাবিলিটি অফ এ, দ্যাট ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ হলো। এবার দেখো এইটা এ আর এইটা হচ্ছে বি, যে পার্টটাকে আমি এই কালো কালি দিয়ে এরকম এরকম করে দিলাম, এই পার্টটা কি, এই পার্টটা এতেও আছে বিতেও আছে, দুটোর মধ্যেই কমন আছে। তো এই পার্টটা এ তেও আছে এবং বিতেও আছে, তার মানে এ অ্যান্ড বিতে আছে। অ্যান্ডকে আমরা কী দিয়ে লিখতে পারি, ইন্টারসেকশন দিয়ে, তো এ ইন্টারসেকশন বি লিখতে পারি। এই পার্টটাকে আমরা কি লিখতে পারি, এ ইন্টারসেকশন বি, যে পার্টটাকে আমি ব্ল্যাক দিয়ে ডট করলাম। এ ইন্টারসেকশন বি লেখা যা, বি ইন্টারসেকশন এ লেখাও কিন্তু তাই।
মানে এই পার্টটাকে কেউ যদি এ ইন্টারসেকশন বি না বলে বি ইন্টারসেকশন এ বলে তাও কিন্তু হবে, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। তাহলে এই যে জিনিসটা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ, এটাকে আমি লিখতেই পারি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান কি প্রবাবিলিটি অফ বি গিভেন এ ইন্টু প্রবাবিলিটি অফ এ। এবার এই 1 নম্বর ইকুয়েশানটাকে দেখো আর 2 নম্বর ইকুয়েশানটাকে দেখো, দুটো ইকুয়েশানেরই কিন্তু রাইট হ্যান্ড সাইডটা একই, দুটো ইকুয়েশানেরই কিন্তু রাইট হ্যান্ড সাইডটা এক, সেম। ওকে, এই পার্টটা দুটো ইকুয়েশানেরই কিন্তু সেম। তার মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু বলা হচ্ছে এটা, আবার এখানে বলা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু এটা। তার মানে এই ভ্যালুটাও প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর, আবার এই ভ্যালুটাও প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর। তার মানে এই দুটো ভ্যালু সমান হবে, কোনো সমস্যা নেই এটা লিখতে। তাহলে আমি প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইন্টু প্রবাবিলিটি অফ বি, যেটা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু এখান থেকে পেয়েছি সেটাকে লিখলাম, সমান সমান লিখছি প্রবাবিলিটি অফ বি গিভেন এ ইন্টু প্রবাবিলিটি অফ এ, যেটা আমি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু এখান থেকে পেলাম। এবার প্রবাবিলিটি অফ বিটাকে এ পাশে পাঠিয়ে দাও, লেফটে পাঠিয়ে দাও। তাহলে প্রবাবিলিটি অফ এ গিভেন বি কী বেরোবে? প্রবাবিলিটি অফ এ গিভেন বি বেরোবে হচ্ছে প্রবাবিলিটি অফ বি গিভেন এ ইন্টু প্রবাবিলিটি অফ এ বাই প্রবাবিলিটি অফ বি। এবং ভালো করে লক্ষ্য করো, এটাই আমাদের ফর্মুলা যেটা আমরা ফার্স্টে লিখেছিলাম। Let me just show the formula which I have written in the first. This is the formula. So সেই ফর্মুলাটাই কিন্তু আমি এখানে বের করে দেখালাম। So this is the Bayes theorem. This is the Bayes theorem. Bayes theorem ও বলে, Bayes theorem ও বলে। Bayes theorem বলে না, অ্যাকচুয়ালি Bayes theorem ই বলে, Bayes theorem. So this is the Bayes theorem. এবার এর উপরে নিউমেরিক্যালস কী আছে এবং সেগুলোকে আমরা কীভাবে সলভ করতে পারি। So let us see that. তো প্রবাবিলিটি অফ এ গিভেন বি যদি তোমাকে বের করতে হয়, তোমাকে তিনটে জিনিস জানতে হবে। একটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি গিভেন এ জানতে হবে, তোমাকে প্রবাবিলিটি অফ এ জানতে হবে এবং প্রবাবিলিটি অফ বি জানতে হবে। এই তিনটে জিনিস জানলেই তুমি বের করতে পারবে। ওকে, এবার আমি একটা অঙ্ক ধরো তোমাদেরকে দিচ্ছি যে এ হচ্ছে 52 কার্ডের মধ্যে থেকে কিং আসার প্রবাবিলিটি। এ হচ্ছে ড্রয়িং আ কিং, ড্রয়িং আ কিং। বি হচ্ছে কি? বি হচ্ছে ধরলাম দ্য কার্ড ইজ আ ফেস কার্ড, দ্য কার্ড ইজ আ ফেস কার্ড, যে কার্ডটা তোলা হয়েছে দ্যাট ইজ আ ফেস কার্ড, ড্রয়িং আ ফেস কার্ড। ফেস কার্ড মানে কি কি হয়, যারা তাস খেললে এটা জানতে পারবে, বাট তাস না খেললে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কিং, কুইন আর জ্যাক, এই তিনটে হয় হচ্ছে ফেস কার্ড। 13টা কার্ড থাকে, মানে 13টা করে চারটের গ্রুপ থাকে, 13টা চারটে গ্রুপ থাকে, প্রত্যেকটা গ্রুপে তিনটে করে ফেস কার্ড থাকে, মানে একটা কিং, একটা কুইন আর একটা জ্যাক প্রত্যেকটা গ্রুপে থাকে। প্রত্যেকটা 13টার গ্রুপে তিনটে করে ফেস কার্ড থাকে। হলো, এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি যদি প্রবাবিলিটি অফ এর জায়গায় এবার কিং বসিয়ে দিই, প্রবাবিলিটি অফ এর জায়গায় আমি বসিয়ে দিলাম, এই এর জায়গায় আমি কিং বসালাম, কারণ এটা তো আমার এখন ড্রয়িং আ কিং। ইভেন্ট এটা কি এখন? ইভেন্ট এটা হচ্ছে ড্রয়িং আ কিং, তো এর জায়গায় কিং বসালাম, আর বি এর জায়গায় আমি ফেস কার্ড বসালাম, হ্যাঁ ফেস বসালাম এফ। তাহলে আমি এখন ফর্মুলাটাকে কিভাবে লিখব? প্রবাবিলিটি অফ বি গিভেন এটা এখন কি হয়ে যাবে, জাস্ট ওই ফর্মুলার রেসপেক্টেই ওটাকে লিখছি, ঠিক আছে। ফেস গিভেন কিং ইন্টু প্রবাবিলিটি অফ এটা হয়ে যাবে হচ্ছে প্রবাবিলিটি অফ কিং, আর প্রবাবিলিটি অফ বিটা হয়ে যাবে হচ্ছে প্রবাবিলিটি অফ ফেস। এবার আমাকে তাহলে এই তিনটে জিনিস বের করতে হবে এইটা বের করার জন্য। এইটা মানে কি? এইটা মানে হচ্ছে যে কোনো একটা ফেস কার্ড যদি তোলা হয়,
কোনো একটা ফেস কার্ড যদি তোলা হয় সেই কার্ডটার কিং হওয়ার প্রবাবিলিটি কত? কোনো একটা ফেস কার্ড যদি তোলা হয় সেই কার্ডটার কিং হওয়ার প্রবাবিলিটি কত? আচ্ছা আমাকে বলতে পারবে যে এখানে ফেস কার্ড কটা আছে টোটাল? ফেস কার্ড টোটাল কটা আছে? 24। কোথায় 24টা? 3টে, 6টা, 9টা, 12টা। তাহলে 12টা টোটাল আউটকাম 12টা। এবং এই ফেস কার্ডের মধ্যে থেকে আমার কিং আসার প্রবাবিলিটি আমি জানতে চেয়েছি। বলা হচ্ছে যে কার্ডটা উঠেছে গিভেন দ্য কার্ড ইজ আ ফেস কার্ড, মানে যে কার্ডটা তোলা হয়েছে সেই কার্ডটা ফেস কার্ড, এটা বলে দেওয়া হচ্ছে। তার মানে এই 12টা কার্ডের মধ্যে থেকেই কোনো না কোনো কার্ড উঠেছে। এইটা বলে দেওয়া হয়েছে যে এই 12টার মধ্যে থেকেই কোনো না কোনো কার্ড উঠেছে। এবার এর মধ্যে থেকে কিং উঠেছে তার প্রবাবিলিটি কত? টোটাল কার্ড ছিল 52, তোমাকে 39টা কার্ড বাদ দিয়ে দিয়েছি, দিয়ে বলেছি তোমাকে এই 13টা কার্ডই দিলাম, এর মধ্যে থেকে কোনো কার্ড উঠলে সেটার কিং হওয়ার প্রবাবিলিটি কত? তো ফেভারেবল আউটকাম মানে কিং কটা আছে? ফেভারেবল আউটকাম মানে কিং আছে কটা দেখো? 4টে। তাহলে ফেভারেবল আউটকাম হচ্ছে 4টে। তাহলে গিভেন যে তোমার কাছে খালি এই ফেস কার্ডগুলো দেওয়া হয়েছে বা তোমার কাছে এই খালি ফেস কার্ডগুলো উঠেছে, তার মধ্যে থেকে কিং আসার প্রবাবিলিটি কত? 4/12। 4 হচ্ছে ফেভারেবল আউটকাম, টোটাল আউটকাম 12 মানে 1/3। এবার আমি এই পুরোটা ক্যালকুলেট করব, করে তোমাদেরকে দেখাবো যে 1/3 সত্যি সত্যি আসছে। এই পুরোটা ক্যালকুলেট, লেফট হ্যান্ড সাইডটা তো করে দেখিয়েই দিলাম যে 1/3 আসছে, ডাইরেক্টলি দেখিয়ে দিলাম। এবার রাইট হ্যান্ড সাইডটা করে দেখাবো যে এই ফর্মুলার মাধ্যমেও যদি ক্যালকুলেট করি 1/3 আসবে। এবার তোমরা হয়তো ভাবছো যে লেফট হ্যান্ড সাইডটা যখন ক্যালকুলেট হয়েই গেল আবার এত বড় ফর্মুলা করার দরকার কি? সবসময় আমরা ডিরেক্টলি এভাবে পারবো না, এটা তো সহজ গল্প বলে হয়ে যাচ্ছে, কিন্তু সবসময় ডিরেক্টলি এভাবে বেরোবে না, তখন এই ফর্মুলাটার হেল্প নিতে হবে। তো এবার এটাকে করা যাক। প্রবাবিলিটি অফ কিং বের করি ফার্স্টে। কিং আসার প্রবাবিলিটি কত বলো? টেল মি ফার্স্ট হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ কিং ইফ আই ড্র আ কার্ড? 4/12। 4/12 না, 4/52। এখানে তোমাকে বলে দেওয়া হয়নি যে কার্ডগুলো উঠেছে সেই কার্ডগুলো খালি ফেস কার্ড। তোমার টোটাল আউটকাম এখানে 12 না, টোটাল আউটকাম 52ই হয়ে যাচ্ছে। ওখানে 12 কেন বসিয়েছিলাম? ওখানে 12 বসিয়েছিলাম কারণ তোমাকে বলে দিয়েছিলাম, গিভেন দেওয়া ছিল যে যে কার্ডটা উঠেছে সেই কার্ডটা ফেস কার্ড, আর ফেস কার্ড আছেই সংখ্যায় মাত্র 12টি, সেই কারণেই ওখানে 12 এসেছিল টোটাল আউটকামে। এখানে তো সেরকম কিছু বলা নেই, এখানে তো সিম্পল জাস্ট যে কিং আসার প্রবাবিলিটি কত। তো টোটাল আউটকাম হচ্ছে 52টা তাসের কার্ড, তার মধ্যে কিং আছে 4টে। সো 4/52 মানে 1/13 হচ্ছে আমার গেটিং আ কিং, প্রবাবিলিটি অফ গেটিং আ কিং। বোঝা গেছে? তাড়াতাড়ি বলো, বোঝা গেছে? ফেস কার্ড আসার প্রবাবিলিটি কত? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ ফেস কার্ড? টোটাল আউটকাম কত হবে? 52। 12/52। 12/52 মানে হচ্ছে 2/26, না 2/26 না, কি বলছি, সরি, 6/22, 6/26, 3/13, 3/13। এবার কথা হচ্ছে এই জিনিসটা কিন্তু আমি জানি না, এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। প্রবাবিলিটি অফ এফ গিভেন কে, ফর্মুলায় যে দুটো জিনিস জানা দরকার, যে 3টে জিনিস জানা দরকার তার মধ্যে দুটো আমরা বের করে ফেলেছি, 3 নম্বর জিনিসটা আমাদেরকে বের করতে হবে। প্রবাবিলিটি অফ এফ গিভেন কে, সেটা কীভাবে বেরোবে? তার ফর্মুলা কি? প্রবাবিলিটি অফ ফেস কার্ড ইন্টারসেকশন কিং বাই প্রবাবিলিটি অফ কিং। ওকে, এবার ফেস আর কিংয়ের ইন্টারসেকশন কত জায়গায় হয়েছে, ভালো করে এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। ফেস কার্ড আর কিং ওঠা, ফেস ওঠা আর কিং ওঠার যে চান্স, ফেস কার্ডও উঠছে এবং কিংও উঠছে একসাথে, সেটাকে আমি কিভাবে ভাবতে পারি? তো জাস্ট লেট মি গিভ আ মিনিট টু ইট। প্রেজেন্ট টু কিং, বেস ওটা হচ্ছে 1 ইন্ডিপেন্ডেন্ট কিং, না কোনো রিলেশন নেই।
3/13 3 হ্যাঁ, ফেস কার্ডও উঠছে এবং কিংও উঠছে, এটা একসাথে এটা হওয়ার প্রবাবিলিটি কতগুলো? তো দেখো, এটা আমরা এইভাবে ভাবতে পারি যে ফেস কার্ড আছে হচ্ছে আমাদের কাছে 13টা, এই 13টা না 12টা, আর তার সাথে কিংও আছে। কিং কতগুলো আছে? কিং আছে আমাদের কাছে 4টে, রাইট? ফেস কার্ড আমাদের কাছে আছে 12টা, তার মধ্যে কিং কটা আছে? তার মধ্যে কিং আছে হচ্ছে 4টে। তাহলে ইফ আই পুট দিস ইনটু ক্যালকুলেশন, দেন উই মে রাইট ইট অ্যাজ, যেহেতু এইটাকে কীভাবে ভেঙে লেখা যেতে পারে? এইটাকে ভেঙে লেখা যেতে পারে প্রবাবিলিটি অফ ফেস ইনটু প্রবাবিলিটি অফ কে, রাইট? কারণ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট তো দুটো, ফেস কার্ড উঠছে, তার সাথে কিং ওঠার তো কোনো সম্পর্ক নেই, উঠতেও পারে না উঠতে পারে। তো দুটো ইভেন্ট যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা সেটাকে ভেঙে লিখতেই তো পারি, তার ইন্টারসেকশনকে এইভাবে লেখাই যেতে পারে, ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ কে। ভ্যালু না বসিয়েই আমি দেখতে পাচ্ছি এইটা কেটে গেল, ভ্যালু তো এখনও বসাইনি, ভ্যালু যখন বসাবো। তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফেস। প্রবাবিলিটি অফ ফেস কত হবে? অলরেডি বের করা ছিল 3/13, তো 3/13 বসিয়ে দিলাম। ওকে, সো নাও এইবার যদি এটাকে আমি কনসিডারেশনে নিই, তো এটা কি হবে দেখো, 3/13 প্রত্যেকটা ভ্যালুকে যদি আমরা পুট করি, সো দিস পার্ট উইল বি 3/13 ইন্টু প্রবাবিলিটি অফ কিং কত? প্রবাবিলিটি অফ কিং বেরিয়েছে হচ্ছে আমার 1/13, আর প্রবাবিলিটি অফ ফেস কাট কত? ফেস কাট বেরিয়েছে হচ্ছে 3/13, তো বসিয়ে দাও। আই থিঙ্ক কিছু একটা এখানে মিস্টেক হয়েছে, প্রবাবিলিটি অফ ফেস কাট গিভেন, তলায় কি কিং ছিল? এটা বি, প্রবাবিলিটি অফ ফেস কাট 3/13 1/13, প্রবাবিলিটি অফ কিং ইজ 1/13 নিচে, আর ওটা হচ্ছে ফেসও আছে কিংও আছে, ফেসও আছে কিংও আছে, ফেস আর কিং একসাথে আছে, ফেস আছে কিং আছে একসাথে আছে। 4/12 একমাত্র কেস যেখানে ফেস আর কিং একসাথে আছে, 4 বার হচ্ছে এটা, 4টে কেস আছে এরকম যে ফেস আর কিং একসাথে হচ্ছে, 4টে কেস হচ্ছে কি এরকম, কিং এসেছে গিভেন ফেস। আচ্ছা, না আমি একটু মিস্টেক করেছি, এটা অ্যাকচুয়ালি একটু ভুল হয়েছে, এই জায়গাটাই মানে পড়তে ভুল করেছি। আই এম জাস্ট রিক্যাপচারিং ইট। দাঁড়াও, এই জায়গাটা একটু বাদ দাও, এখান থেকে আমি ধরছি। এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে কি, যে এখানে বলেছে প্রবাবিলিটি অফ এফ গিভেন কে। এফ গিভেন কে মানে কি? প্রবাবিলিটি অফ এফ গিভেন কে মানে হচ্ছে যে কার্ডটা উঠেছে সেই কার্ডটা কিং, সেটা আমি জানি। আমি কি জানি? যে কার্ডটা উঠেছে সেই কার্ডটা হচ্ছে কিং, এটা আমি জানি। এবার ওই কার্ডটার ফেস হওয়ার প্রবাবিলিটি কত, ওই কার্ডটার ফেস হওয়ার প্রবাবিলিটি কত। ওকে, তো ইফ ইউ হ্যাভ টু ক্যালকুলেট দিস, যে ওই কার্ডটা কিং, ওই কার্ডটার ফেস হওয়ার প্রবাবিলিটি কত, সো বাই দ্যাট উই হ্যাভ টু অ্যাকচুয়ালি পুট ইট ইনটু কনসিডারেশন, যে একটা কার্ড, তোমরাই ভাবো যে একটা কার্ড কিং, এবার ওই কার্ডটার ফেস হওয়ার প্রবাবিলিটি কত। একটা কার্ড কিং মানে কি? কিং মানে হচ্ছে কটা কিং আছে? এই 4টে হচ্ছে কিং আছে, রাইট? এই 4টেই তো কিং আছে। এবার ওই কার্ডটা যদি কিং হয় তাহলে ওই কার্ডটার ফেস হওয়ার প্রবাবিলিটি কত? 1 না? কারণ কিং হলে তো ওটা ফেস হবেই, কিং মানে তো ওটা অলরেডি ফেস। ফেস কার্ড মানে কি? তার মধ্যে কিং কুইং আর জ্যাক আছে, তো আমাদেরকে বলা হচ্ছে যে কার্ডটা উঠেছে সেই কার্ডটা কিং,
কিং মানে কি? কিং মানে হচ্ছে যে এই চারটের মধ্যে থেকে কোনো একটা উঠেছে। এবার জিজ্ঞেস করা হচ্ছে যে ওই কার্ডটার ফেস হওয়ার প্রবাবিলিটি কত। তো ওই কার্ডটার ফেস হওয়ার প্রবাবিলিটি তো অ্যাকচুয়ালি 1, কেননা ওই কিং উঠেছে মানে অলরেডি ওটা ফেস কার্ড। চারটে কার্ড যদি কিং উঠে থাকে তার মানে চারটে কার্ডই তো ফেস কার্ড। তো এবার কোনো একটা কার্ড ফেস ওঠার প্রবাবিলিটি কত? দ্যাট ইজ 1. সো দিস ইজ অ্যাকচুয়ালি নাথিং বাট 1. ওকে, এবার অলরেডি আ ফেস কার্ড গিভেন। হ্যাঁ, এখানে এটাকে এই অ্যাপ্রোচটাকে নেওয়াটা ভুল হয়েছে একটু। আমি এটাকে মানে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট ধরেছি, কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট নয়, ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়ে যাচ্ছে। কেননা কেন ডিপেন্ডেন্ট হচ্ছে? কারণ কিং উঠলে ফেস ওঠাটা তার উপর ডিপেন্ড করছে। কারণ কিং উঠলে অলরেডি তার মানে ফেসই উঠেছে। কিং যদি ওঠে তার মানে ফেস কার্ড উঠতে বাধ্য, কারণ কিং কার্ডটা অলরেডি ফেস কার্ড। তো কিংয়ের ওঠা আর ফেসের ওঠা কিন্তু একে অপরের সাথে ডিপেন্ডেন্ট। আমি আবারও এই জায়গাটাকে একটু এক্সপ্লেন করছি। কি গিভেন আছে? গিভেন আছে কিং। গিভেন আছে যে কার্ডটা উঠেছে সেই কার্ডটা হচ্ছে কিং। সেই কার্ডটা কিং মানে কি? এই চারটের মধ্যে থেকে কোনো একটা কার্ড উঠেছে। এই চারটে কার্ডই কি? কিং কার্ড। এই চারটের মধ্যে থেকে কোনো একটা কার্ড উঠেছে, এটা গিভেন। এবার কি জানতে চাওয়া হয়েছে? জানতে চাওয়া হয়েছে যে ফেস কার্ড হওয়ার প্রবাবিলিটি কত। তো ফেস কার্ড তো হবেই। কেন হবে? কারণ এই চারটেই তো ফেস কার্ড। তো আমি এর মধ্যে থেকে যেটাই তুলি ফেস কার্ডই আসবে। তো ফেস কার্ড হওয়ার প্রবাবিলিটি কত? দ্যাট ইজ 1. বোঝা গেছে আশা করি। তাহলে আমার জাস্ট কোন জায়গাটা চেঞ্জ করতে হবে? এই জায়গাটা 3/13 হবে না, এই জায়গাটা ওয়ার্ড হবে। এবার সো দ্যাট ইজ বিকামিং 1/13 ডিভাইডেড বাই 3/13। এই 3/13 যেটা নিচে ছিল এটাকে উপরে নিয়ে গেলাম। এবার 1/13 3/13টাকে মাল্টিপ্লাই করে দিলাম, 13/3 হয়ে গেল। 13 কেটে গেল। সো উই হ্যাভ 1/3। সো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এসছে। বোঝা গেছে? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এসছে কি আসেনি বলো? তাহলে কিং এসছে 1/13 আর তাহলে দিস ইজ দ্য ওয়ে উই ক্যান ডু ইট। না, আমার এখানে ভুলটা কোথায় হয়েছিল? আমি দুটোকে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট ভেবেছিলাম, কিন্তু ফেস কার্ড ওঠা আর কিং কার্ড ওঠাটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট নয় অ্যাকচুয়ালি। কেন নয়? কারণ এইখানে যে গল্পটা দেওয়া আছে সেটাতে বলা আছে কে উঠেছে, কিং উঠেছে, তারপরে ফেস কার্ড ওঠার প্রবাবিলিটি বের করো। তো কিং উঠেছে তার মানে অটোমেটিক্যালি ফেস কার্ডই উঠেছে, কারণ চারটে কিং কার্ড থাকে 52টার মধ্যে, এবং এই চারটে কিং কার্ড তো ফেস কার্ডই। ফেস কার্ডের মধ্যে কিং কুইন জ্যাক এই তিনটেই তো থাকে, তো চারটে কিং কার্ডের মধ্যে ফেস কার্ড তো রয়েইছে। তো সো দুটো সাইড ইকুয়াল হলো। এইভাবে আমরা বেস থিওরেমের অঙ্ক করতে পারি। এবার বেস থিওরেমের আরেকটা অঙ্ক আমি করাবো, আরও দুটো অঙ্ক করাবো। সো লেট মি জাস্ট গো থ্রু দ্যাট। In a belt factory, machine A, B and C manufactures 25%, 35% and 40% of the total output of their output. 5%, 4% and 2% are defective bolts. A bolt is drawn at random from the product and is found to be defective. What is the probability that it was manufactured by machine C? Let me just take this. তো এই যে বেল্ট ফ্যাক্টরিটা আছে, এই বেল্ট ফ্যাক্টরিতে এ আছে, বি আছে আর সি আছে, তিনটে কোম্পানি আছে। তারা 25%, 35% আর 40% বানায়। টোটাল আউটপুট যদি 100টা তৈরি হয়, তার মধ্যে 25টা বানাচ্ছে এ, 35টা বানাচ্ছে বি আর 40% বানাচ্ছে সি। ওকে, তার মানে আমি যদি এই কোয়েশ্চেনটার রেসপেক্টে প্রবাবিলিটি অফ এ বের করতে চাই, প্রবাবিলিটি অফ এ মানে আমি ধরে নিলাম যে এ কোনো প্রোডাক্ট ধরো তুমি র্যান্ডামলি তুললে, প্রোডাক্ট বলতে বোল্ট আর কি, বোল্ট বানায় এরা। তো তুমি কোনো বোল্ট যদি র্যান্ডামলি তোলো, সেই বোল্টটা কোম্পানি এ বানিয়েছে বা ফ্যাক্টরি এ বানিয়েছে, তার প্রবাবিলিটি কত? তার প্রবাবিলিটি হচ্ছে 25%, অর্থাৎ 100-র মধ্যে 25টি, অর্থাৎ এটাকে তুমি করলে হবে হচ্ছে 0.25।
ওকে, সেটা প্রোডাক্ট মানে সেই বোল্টটা ফ্যাক্টরি বি বানিয়েছে, তার প্রবাবিলিটি হচ্ছে 35%, যেটা হবে হচ্ছে 0.35। আর ফ্যাক্টরি সি বানিয়েছে তার প্রবাবিলিটি কত, তার প্রবাবিলিটি হচ্ছে 40%, মানে 0.40। এইটা আমাদের কাছে দেওয়া আছে। কি বলছে এরপর, অফ দেয়ার আউটপুট 5%, 4% আর 2% আর ডিফেক্টিভ বোল্টস। এ যে প্রোডাক্ট বানায় তার মধ্যে ডিফেক্টিভ কত, তার মধ্যে ডিফেক্টিভ হচ্ছে 5%। তাহলে আমি কি এটাকে এইভাবে লিখতে পারি যে গিভেন প্রোডাক্টটা এ বানিয়েছে, দাগ দিয়ে দাগটা ডান দিকে যেটা লেখা হয় সেটা হচ্ছে গিভেন। গিভেন প্রোডাক্টটা ডি বানিয়ে এই এ বানিয়েছে, গিভেন প্রোডাক্টটা এ ফ্যাক্টরি বানিয়েছে, তারপরে প্রোডাক্টটা ডিফেক্টিভ বেরিয়েছে, তার প্রবাবিলিটি কত, 5%। 5%কে কী লেখা যেতে পারে, 0.05। আশা করি বোঝা গেছে। এবার গিভেন প্রোডাক্টটা বি বানিয়েছে এবং তারপরে প্রোডাক্টটা ডিফেক্টিভ বেরিয়েছে, তার প্রবাবিলিটি কত, 4%, রাইট, মানে 0.04। এবং গিভেন প্রোডাক্টটা সি বানিয়েছে, তারপরে প্রোডাক্টটা ডিফেক্টিভ বেরিয়েছে, তার প্রবাবিলিটি কত, 0.02। এ বোল্ট ইজ ড্রন অ্যাট র্যান্ডাম ফ্রম দ্য প্রোডাক্ট অ্যান্ড ইজ ফাউন্ড টু বি ডিফেক্টিভ। একটা বোল্ট তোলা হয়েছে র্যান্ডামলি, বক্সটা থেকে একটা বোল্ট তোলা হয়েছে এবং পাওয়া গেছে যে বোল্টটা কি ডিফেক্টিভ। কি বের করতে হবে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ওয়াজ ম্যানুফ্যাকচার্ড বাই মেশিন সি। তার মানে তোমাকে কি বের করতে হবে, ভালো করে বোঝো, তোমাকে বের করতে হবে প্রবাবিলিটি অফ, একটা জিনিস তোমার কাছে গিভেন আছে, কি গিভেন আছে, এ বোল্ট ইজ ড্রন অ্যাট র্যান্ডাম ইজ ফাউন্ড ফ্রম দ্য প্রোডাক্ট অ্যান্ড ইজ ফাউন্ড টু বি ডিফেক্টিভ। যে বোল্টটা পাওয়া গেছে সেই বোল্টটা ডিফেক্টিভ, এটা তোমাকে বলে দেওয়া আছে, এটা গিভেন আছে, সো দিস ইজ গিভেন দ্যাট দ্য বোল্ট ইজ ডিফেক্টিভ। এবার কি বের করতে হবে, এবার বের করতে হবে প্রবাবিলিটি দ্যাট ইট ওয়াজ মেড বাই মেশিন সি, ওটা মেশিন সি বা ফ্যাক্টরি সি বানিয়েছে, তার প্রবাবিলিটি বের করতে হবে। গিভেন বলে দেওয়া কি আছে, যে বোল্টটা ডিফেক্টিভ কিন্তু, এবং এবার এটা সি বানিয়েছে, সেটার প্রবাবিলিটি কত তা বের করো। তাহলে এবার যদি আমরা বেইস থিওরামের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে যাই এখানে, সো বেইস থিওরামের ফর্মুলা কি, প্রবাবিলিটি অফ এ গিভেন বি যদি থাকে, দ্যাট ক্যান বি প্রবাবিলিটি অফ বি গিভেন এ ইন্টু প্রবাবিলিটি অফ এ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। তাহলে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এখানে এটাকে কিভাবে লেখা যেতে পারে, প্রবাবিলিটি অফ ডি গিভেন সি ইন্টু প্রবাবিলিটি অফ এর জায়গায় আমরা লিখব প্রবাবিলিটি অফ সি বাই প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ ডি, সরি। প্রবাবিলিটি অফ ডি গিভেন সি আমরা অলরেডি জানি, কিভাবে জানি, এইখানে বের করা আছে। প্রবাবিলিটি অফ সি আমরা অলরেডি জানি, কিভাবে জানি, এখানে বের করা আছে। প্রবাবিলিটি অফ ডিটা আমরা জানি না, ওটা আমাদেরকে বের করতে হবে। তো ওই ডিটা বের করাটাই এখানে অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং, বাকিটা এখানে কিছু নেই সেরকম। তো বেইস থিওরেম অ্যাকচুয়ালি খুব ইজি, কিন্তু প্রবাবিলিটি অফ ডি কীভাবে বেরোবে, তোমাকে জাস্ট গল্পটা পড়ে প্রবাবিলিটিগুলো বের করা জানতে হবে, এটাই। তো প্রবাবিলিটি অফ ডি কীভাবে বেরোবে, তো প্রবাবিলিটি অফ ডি বেরোবে অ্যাকচুয়ালি হচ্ছে, তার একটা ফর্মুলা আছে। কীভাবে বেরোচ্ছে দেখো, প্রবাবিলিটি অফ ডি মানে কি, যে কোনো বোল্ট ডিফেক্টিভ হবে তার প্রবাবিলিটি, কোনো বোল্ট ডিফেক্টিভ হবে তার প্রবাবিলিটি। এবার কোনো বোল্ট ডিফেক্টিভ হবে তার প্রবাবিলিটি আমাকে বের করতে হবে, তার মানে কি, তার মানে আমাকে প্রথম কথা বের করতে বলা হচ্ছে ডিফেক্টিভটা তো ফ্যাক্টরি এর থেকেও হতে পারে, আবার ডিফেক্টিভটা ফ্যাক্টরি বি এর থেকেও হতে পারে, আবার ডিফেক্টিভটা ফ্যাক্টরি সি এর থেকেও হতে পারে। তাহলে এই তিনটে প্রবাবিলিটিকে আমাকে যোগ করতে হবে। প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ গিভেন এ মানে বোল্টটা ফ্যাক্টরি এ থেকে উঠেছে সেটা গিভেন, এবং তারপরে ওটা ডিফেক্টিভ হচ্ছে তার প্রবাবিলিটি। বোল্টটা ফ্যাক্টরি বি থেকে উঠেছে, এটা গিভেন, এবং তারপরে ওটা ডিফেক্টিভ হচ্ছে তার প্রবাবিলিটি। এবং বোল্টটা ফ্যাক্টরি সি থেকে উঠেছে, ওটা গিভেন,
তারপরে ওটা ডিফেক্টিভ হচ্ছে তার প্রবাবিলিটি। এই তিনটে প্রবাবিলিটিকে যোগ করলে আমি পাবো প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ বোল্ট, গেটিং আ ডিফেক্টিভ বোল্ট। কিন্তু শুধু এই তিনটেকে যোগ করলে হবে না, আরও একটা ট্রিক আছে এখানে। সেটা কি? সেটা হচ্ছে যে বোল্টটা এ থেকে উঠেছে, ডিফেক্টিভ হলো, এর সাথে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে প্রবাবিলিটি অফ এ। প্রবাবিলিটি অফ এ মানে কি? ফ্যাক্টরি এর কোনো বোল্ট যদি র্যান্ডামলি তোলা হয় সেটা ফ্যাক্টরি এ বানিয়েছে তার প্রবাবিলিটি কত। কোনো বোল্ট যদি র্যান্ডামলি তোলা হয় সেটা ফ্যাক্টরি এ বানিয়েছে তার প্রবাবিলিটি কত, সেটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি অফ এ। এইটা দিয়ে কেন মাল্টিপ্লাই করলাম ভালো করে বোঝো এই জায়গাটা, যে এই জিনিসটা মানে হচ্ছে যে একটা বোল্ট ফ্যাক্টরি এ বানিয়েছে এবং সেটা ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি, তার সাথে আমি প্রবাবিলিটি অফ এটাকে মাল্টিপ্লাই করছি। প্রবাবিলিটি অফ এ মানে ফ্যাক্টরি এর ওই বোল্টটা বানানোর প্রবাবিলিটি, ফ্যাক্টরি এর কোনো বোল্ট বানানোর প্রবাবিলিটি। কোনো বোল্ট যদি র্যান্ডামলি তোলা হয় সেটা ফ্যাক্টরি এ বানিয়েছে তার প্রবাবিলিটি। সিমিলার ওয়েতে এখানে প্রবাবিলিটি অফ বি দিয়ে মাল্টিপ্লাই করবে, এখানে প্রবাবিলিটি অফ সি দিয়ে মাল্টিপ্লাই করবে। ওকে, এবার এই প্রত্যেকটা জিনিস তুমি জানো, এই প্রত্যেকটা জিনিস তুমি জানো। প্রবাবিলিটি অফ এও তুমি জানো, প্রবাবিলিটি অফ বিও তুমি জানো। দেখো প্রবাবিলিটি অফ এ হচ্ছে 0.25। প্রবাবিলিটি অফ ডি গিভেন এ তুমি জানো, প্রবাবিলিটি অফ ডি গিভেন এ কত? 0.05। এইভাবে প্রত্যেকটা বসিয়ে বসিয়ে এটা তুমি ক্যালকুলেট করে নিতে পারবে প্রবাবিলিটি অফ ডিটা। এবং তারপরে এখানে তাহলে তুমি প্রবাবিলিটি অফ ডি গিভেন সি অলরেডি জানতে, প্রবাবিলিটি অফ সিও তুমি অলরেডি জানতে, প্রবাবিলিটি অফ ডিটাও বেরিয়ে গেল। ব্যাস, এবার যেটা বেরোবে, দিস ইজ ইয়োর প্রবাবিলিটি, দিস ইজ ইয়োর হোয়াট প্রবাবিলিটি। ডাইরেক্টলি অ্যান্সারটা লাস্টে কী লিখবে? অ্যান্সারটা ডাইরেক্ট লিখবে যে a bolt is drawn at random from the product and is found to be defective. The probability that it was manufactured by machine C is এত পার্সেন্ট, বা যেটা বেরোবে 0.02 বা 0.03 যা বেরোবে সেটা। সো এইভাবে এটাকে করতে হবে। এবার আমি জানি এই জায়গাটা একটু হলেও কনফিউশন লাগছে যে কেন আমরা এই প্রবাবিলিটি অফ ডিটাকে আলাদা করে বের করলাম, বা এটাকে আলাদা করে বের করার জন্য আমরা কেন এই প্রবাবিলিটি অফ এ বা প্রবাবিলিটি অফ বি বা প্রবাবিলিটি অফ সি দিয়ে মাল্টিপ্লাই করছি। এখানে একটা জয়েন্ট প্রবাবিলিটির কনসেপ্ট আছে, এবং জয়েন্ট প্রবাবিলিটির ভিডিওটা একবার দেখবে তাহলে হয়তো এই জায়গাটা ক্লিয়ার হবে। জয়েন্ট প্রবাবিলিটির একটা কনসেপ্ট এখানে আছে, এবং তার সাথে সাথে আমি এটাও বলি যে এই জিনিসটা মানে হচ্ছে যে ডি ডিফেক্টিভ হচ্ছে গিভেন এ থেকে উঠেছে, এ বানিয়েছে, তো তার সাথে তো এ তৈরি করেছে তার প্রবাবিলিটিটা গুণ করতে হবে, না হলে হবে না। এ তৈরি করাটাও তো লাগবে, প্রোডাক্টটা এর বানানোও তো লাগবে, সেটাও তো লাগবে। সেই কারণে এ দিয়ে বি দিয়ে সি দিয়ে এগুলো দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, প্লাস এখানে জয়েন্ট প্রবাবিলিটিটাও খুব রেলিভেন্ট। ওকে, সো ইন দিস ওয়ে উই ক্যান পুট দিস ইনটু কনসিডারেশন। আরেকটা যেটা দেখাবো এখন, আরেকটা অঙ্ক আছে, আমি জাস্ট ওটাকে পড়ে দিচ্ছি বিকজ দ্যাট ইজ অলসো দ্য সেম, মানে পুরোটাই সেম ওটাও। A manufacturing firm produces steel pipes in 3 plants with daily production volume 500, 1000, 2000. It is known from the past experience that the fraction of defective output by 3 plants are 0.05, 0.008, 0.010. If a pipe is selected from a day's total production, found the defective. P1 probability of P1 বের করা হয়েছে, মানে কোনো, এটা আমি জাস্ট একবার দেখে নিই এটা কী বলেছে, যে প্ল্যান্ট ওয়ানের কোনো প্রোডাক্ট যদি র্যান্ডামলি তোলা হয় বা কোনো পাইপ যদি র্যান্ডামলি তোলা হয় সেটা প্ল্যান্ট 1 বানিয়েছে তার প্রবাবিলিটি বের করা হয়েছে। কীভাবে বের করা হলো? প্ল্যান্ট 1 এমনি দিনে কটা বানায়? 500, আর দিনে টোটাল কতগুলো আউটকাম তৈরি হয়, কতগুলো প্রোডাক্ট তৈরি হয়? এতগুলো। সো টোটাল আউটকাম বাই প্ল্যান্ট 1, এই প্ল্যান্ট 1 যে কটা বানায় বাই টোটাল আউটকাম, দিস ইজ 1/7।
প্রবাবিলিটি অফ প্ল্যান 2, প্রবাবিলিটি অফ প্ল্যান 3 বের করা হলো। আর কন্ডিশনাল প্রবাবিলিটি বের করা হয়েছে যে প্রবাবিলিটি অফ ডি গিভেন P1, অর্থাৎ P1 বানিয়েছে, প্ল্যান্ট 1 বানিয়েছে এবং তারপরে সেটা ডিফেক্টিভও হয়েছে, তার প্রবাবিলিটি 0.005, 0.008, 0.0110। এটা ক্যালকুলেট করার ব্যাপার নেই, দেওয়াই ছিল কোয়েশ্চেনে। ওকে, এবার রিকোয়ার্ড প্রবাবিলিটি যেটা আমাদের বের করতে বলা হয় সেটা আমরা বের করেছি। এই পার্টটা অলরেডি আমাদের জানা থাকবে, যেরকম আগের অঙ্কেও ছিল, এই পার্টটাও আমাদের জানা থাকবে, খালি এই পার্টটা বের করতে হবে। এবং এই পার্টটা দেখো এই ফর্মুলা কাজে লাগিয়ে বের করা হয়েছে, যেটা আমরা আগেও করলাম। ওকে, সো আই হোপ তোমরা এটা করে নিতে পারবে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ বেইস থিওরাম। নাও টেল মি ইফ দেয়ার ইজ এনি পার্টিকুলার ডাউট।